সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে তুমি যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে এটার আসলে ফিউচারটা কেমন হবে এটা নিয়েই আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। এবং তোমাদের মনে আসলে অনেকের এই প্রশ্নটা আছে, ইভেন যারা ন্যাশনালে পড়বা কিংবা অন্যান্য পাবলিক থেকে এই সেন্ট্রালে পরীক্ষা দিতে যাচ্ছ, ইভেন তোমরা কনফিউজড হয়ে গেছো যে প্রাইভেটে পড়বা নাকি হচ্ছে এইখানেই তুমি ভালো করে পড়তে পারো। তো সবগুলা বিষয় আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবা এবং এই সাবজেক্ট ম্যাটার নিয়ে যে তোমাদের মধ্যে কনফিউশনটা আছে এইটা তোমরা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবা। তো আমার কাছে এই বিশ্ববিদ্যালয় লাইফ আমি নিজে শেষ করে ফেলছি, অলরেডি গ্র্যাজুয়েশন আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমি বিভিন্ন জব প্রিপারেশনের জায়গাগুলো থেকে যদি চিন্তা করি, আসলে পাবলিকের যে সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট যেগুলো আছে ওইগুলো থেকে যে খুব বেশি একটা অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে বা খুব বেশি কেন মানে 1%ও যে অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে বিষয়টা কিন্তু এমন না। তো কিছু কিছু ক্ষেত্রে আবার অবশ্য অ্যাডভান্টেজ পাওয়া যায়, কিন্তু সেইগুলার একটা ধাপ আছে। তো সবগুলা বিষয় নিয়ে আমি কথাবার্তা বলবো। তো প্রথমে আসো সেন্ট্রাল ইউনিভার্সিটির সাবজেক্ট বা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাবজেক্টগুলো নিয়ে তোমাদের সমস্যা কোন কোন জায়গায় হইতে পারে বা মেইন প্রবলেমগুলো তোমাদের কোন কোন জায়গায় হইতে পারে, বা ন্যাশনালেও তুমি যদি পড়ো সেইখানের প্রবলেমগুলো কোথায় কোথায় হইতে পারে। নাম্বার 1 হইল যে বাংলাদেশের যত ভার্সিটি আছে সব ভার্সিটিগুলার একটা মানে কি পয়েন্ট হইল যে তুমি ওই সাবজেক্টটা নিয়ে বের হইতে পারতেছো কতদিনে। নর্মালি যে কোনো গ্র্যাজুয়েশন তোমরা যারা করবা যে কোনো সাবজেক্টে তোমার 3.5 থেকে 4 বছরের মতো সময় লাগবে। কেন 3.5 বললাম? কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু সাবজেক্ট আছে, যেমন তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সোশ্যাল ওয়ার্ক বা হচ্ছে সোশিওলজি এই ডিপার্টমেন্টগুলোতে যাও তাহলে দেখতে পাবা এগুলাতে তুলনামূলক একটু কম সময় লাগতেছে। কিন্তু আরও কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলোতে তোমার আরও এক্সট্রা ধরো 4 বছরের থেকে আরও 6 মাস বেশি লাগতেছে বা ইভেন 5 বছরও লাগতেছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়েও সেম সিস্টেমেই কাজ করে। তাইলে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের একটা মেইন অ্যাডভান্টেজ হইল যে তারা অনেক বেশি দ্রুত বের হয়ে যাইতে পারে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে। সো এটা একটা অনেক বেশি অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজটা কোথায়? এই যে এইখানে যে সেশন জট আছে বা সেশন জটের কারণে তুমি আটকে গেলা, 4 বছরের অনার্স তোমাকে 5 বছরে করা লাগলো বা 5 বছরের মানে 5.5 বছর বা 6 বছরেও তোমাদের অনেক সময় করা লাগতে পারে। সো এইগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তো তুমি যখন ডিসিইউতে পড়বা তখন আসলে এই ডিসঅ্যাডভান্টেজটা তোমার জন্য আছে কি না এইটা আসলে মেইন রিজন বা মেইন ফ্যাক্ট হিসাবে কাজ করবে। এখন আমার জানা মতে যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো প্রথমের দিকে যখন রানিং করে বা বিশ্ববিদ্যালয় কাঠামোতে যখন চলে, তো প্রথমের দিকে আসলে একটু প্রবলেম হয়। মানে মোটামুটি দেখো যে 1 বছর বা 6 মাস এই ধরনের একটা প্রবলেম হবে বা এই ধরনের একটা তোমাদের ম্যাস মানে ক্রিয়েট হইতে পারে, ঝামেলা ক্রিয়েট হইতে পারে। সো ওই জায়গাগুলো থেকে তোমাদের যখন তোমরা অ্যাডমিট হবো বা যখন তোমরা ভর্তি হবা তখন এই ধরনের প্রবলেমগুলো হওয়ার চান্স আছে। বাট এগুলো যে হবেই বিষয়টা এমন না, কারণ বিশ্ববিদ্যালয়ের কাঠামো যদি অনেক ভালো হয়ে যায়, এখানে যদি পর্যাপ্ত টিচার থাকে, নর্মালি হচ্ছে সেশন জট হয় কী কারণে? তোমার ঠিক সময়ে পরীক্ষা নিতে না পারার কারণে আসলে সেশন জট হয়। তো ডিসিইউতে যদি এমন হয় যে তুমি যে ডিপার্টমেন্টে ভর্তি হচ্ছ বা যে সাবজেক্টে ভর্তি হচ্ছ ওইখানে আসলে পর্যাপ্ত টিচার বা পর্যাপ্ত ফ্যাসিলিটি সহকারে তোমার ঠিক টাইমে খাতা দেখা, খাতা পরীক্ষা নেওয়া সবগুলো বিষয় ঠিক টাইমে হয়ে যাচ্ছে, তার মানে এইখানে সেশন জট থাকার তোমার কোনো চান্স থাকবে না। এখন নর্মালি যেহেতু নতুন বিশ্ববিদ্যালয়গুলো হয় বা নতুন যেগুলো বিশ্ববিদ্যালয় আকারে কারিকুলাম শুরু হয় সেগুলোতে আমরা অন্যান্য জায়গাতে দেখছি একটু বেশি টাইম লাগে, যেমন 1 বছরেরগুলো 1 বছর 2 মাস এরকম করে 2 মাস যাইতে যাইতে লাস্ট পর্যন্ত 7-8 মাস সময় বেশি চলে যায়। এখন দেখো বিশ্ববিদ্যালয় যেগুলো এস্টাবলিশড আছে অলরেডি, মানে বাংলাদেশের প্রসিদ্ধ যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ওইগুলোতেও অনেক সময় 2, 4, 5, 6 মাস বেশি লেগে যায় বিভিন্ন কারণে। সো ওই জায়গা থেকে মানে বিশ্ববিদ্যালয়ে একটা কমন প্যাটার্ন হইলো 6 মাসের একটা সেশন জট নর্মালি থাকে যে কোনো বিশ্ববিদ্যালয়ে যাও। তো আমাদের বিশ্ববিদ্যালয়ে, আমি যেহেতু খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি, আমাদের বিশ্ববিদ্যালয়ে এই প্রবলেমটা নাই। এটা কেন নাই? কারণ এইখানের যে স্ট্রাকচারটা এমনভাবে ডেভেলপ করা যে সব ডিপার্টমেন্টের একসাথে পরীক্ষা হবে, সবগুলোর একসাথে শেষ হবে, এইভাবে একটা প্যাটার্ন থাকে। তো সব বিশ্ববিদ্যালয়ে আসলে এই প্যাটার্নটা থাকে না। কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে এই ডিপার্টমেন্টের এই মাসে শুরু হয়, পরের মাসে বা 2 মাস পরে আরেক ডিপার্টমেন্টের শুরু হয়, এরকমের বিভিন্ন প্রবলেমের কারণে 1, 2, 4, 5, 6 মাস গ্যাপ হয়ে যায় অনেক সময়। সো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু সবগুলো বিশ্ববিদ্যালয়ের কমন কিছু বিষয়। তো তুমি যদি ডিসিইউতে ভর্তি হয়ে যাও, ভর্তি হয়ে গিয়ে যদি এই ধরনের বিষয়গুলো দেখো তাহলে আমার কাছে মনে হয় এটা অস্বাভাবিক কোনো না, এটা স্বাভাবিক। যে কোনো তুমি এস্টাবলিশ বিশ্ববিদ্যালয়ে গেলেও এই ধরনের প্রবলেমগুলো পাবা। সো যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রচুর
প্রচুর পরিমাণে স্টুডেন্ট এবার নেওয়া হবে। তুমি যদি চিন্তা করো সায়েন্স আর্টস এই সবগুলো মিলায়া মোটামুটি 7 থেকে 8 হাজার ইভেন 10 হাজারের একটা কথা শোনা যাচ্ছে। সো 10 হাজার যদি স্টুডেন্ট হয়ে যায় তাহলে কিন্তু একটা বিশাল স্টুডেন্টকে সামাল দেওয়ার জন্য বিশাল একটা প্ল্যানিং লাগবে, বিশাল একটা মানে টিচিং প্যানেল লাগবে। তো যেহেতু এখানে এক্সিস্টিং টিচার আছে তারা থাকবে, আবার অন্যান্য টিচারও নিয়োগ হবে, নতুন যদি ডিপার্টমেন্ট কোনো কিছু খোলা হয় বা অ্যাড হয় সেগুলাতে। তো সব কিছু মিলায়া একটু তোমাদের এইখানে সেশন জট প্রবলেমটা থাকতে পারে। বাট আমার কাছে মনে হয় তুমি যদি ন্যাশনালের সাথে কম্পেয়ার করো তাইলে বেটার হবে তোমার ডিসিইউ এর দিকেই ফোকাস করা বা ডিসিইউতে চলে যাওয়া। তার মানে ডিসিইউ এর যে কোনো সাবজেক্ট নিয়ে পড়লে এই যে মেইন যে প্রবলেমটা এটা আসলে তোমার থাকবে না, বা এটা সব বিশ্ববিদ্যালয়ের মতো এখানে আছে। এখন তোমাদের সবচাইতে দামি কোশ্চেন যে ভাইয়া এখানের সাবজেক্টের আসলে ফিউচার কী। তো ওই যে আমি তোমাদেরকে মানে প্রথমেই বললাম যে আমার কাছে নিজের কাছেই আসলে আমি নিজেও জানি না যে আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে আমি কী অ্যাডভান্টেজটা পাইছি, হ্যাঁ, যেটা আসলে একজন ন্যাশনালের স্টুডেন্ট আসলে পাবে না। ওকে, সো এইখানে বেসিক কিছু জায়গায় স্টুডেন্টরা আগায়া থাকে, সেইটা নট ফর যে সে বিশ্ববিদ্যালয়ে পড়ে বা সে হচ্ছে একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, এর জন্য না, সে ওই পারিপার্শ্বিক অবস্থাগুলোর কারণে একটু ভালোভাবে বিল্ড আপ করার সুযোগ পায় নিজেকে। যেমন পাবলিক স্পিকিং বলো, তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন ইংলিশ মিডিয়ামে পড়ানো হয়। তো এই ইংলিশ মিডিয়ামে পড়ানোর কারণে তুমি যখন যে জব পরীক্ষার প্রশ্নে যাবা, যেমন ধরো যে কোনো ব্যাংকের পরীক্ষা যদি তুমি দিতে চাও পুরো ইংলিশে তোমার পরীক্ষার প্রশ্নটা থাকবে। তো নর্মালি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কী করে, ইংলিশ ভার্সনেই 4 বছর পড়াশোনা করে, যেটাতে ন্যাশনাল থেকে পড়ার সুযোগ হয় না। ওই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা একটু আগায় থাকে। তাইলে কি তুমি এটা বলতে পারো যে একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট পড়ছে দেখে ওকে আলাদা সুযোগ দেওয়া হয়েছে যে ওর জন্য ইংরেজিটা সহজ, ন্যাশনাল থেকে যে গেছে তার জন্য কঠিন? বিষয়টা এমন মোটেও না। সো এই যে মানে একটা কথা আছে যে ন্যাশনাল থেকে পড়লে আসলে তোমার সুযোগ সুবিধা কম থাকবে, বা এই যে ডিসিইউ থেকে পড়লে তুমি এই সাবজেক্টে পড়ে আসলে তোমার ক্যারিয়ার নাই। ধরো তুমি ডিসিইউ থেকে বাংলা নিয়ে পড়তেছো এবং যে কোনো একটা অন্যান্য যেগুলো এস্টাবলিশ বিশ্ববিদ্যালয় অলরেডি 8-10-20 বছর হয়ে গেছে বা 30-40 বছরের পুরনো, সেইখান থেকে বাংলা নিয়ে পড়তেছো, তাইলে কি এমন কখনো হবে যে ধরো তুমি ভাইভাতে চলে গেছো, ওই বিশ্ববিদ্যালয় থেকেও ভাইভাতে চলে গেছে, এখন তুমি শুধু ডিসিইউতে পড়ার কারণে তোমাকে বাদ দিয়ে দিচ্ছে, তোমার পারফরমেন্স ভালো? বিষয়টা এমনটা কখনো না। সো বিশ্ববিদ্যালয় আসলে নর্মালি বড় বড় চাকরিগুলোতে এখন বিশ্ববিদ্যালয়ে দেখাও হয় না ওইভাবে। এখন কিছু কিছু বিষয়ে আসলে টিচাররা জাজমেন্টাল হয়ে যাইতে পারে, এটা পার্শিয়ালিটি থাকতে পারে, বাট এটা নট সবার ক্ষেত্রেই এমনটা হবে। মানে কিছু কিছু ক্ষেত্রে পার্শিয়াল হয়, সেটার পার্সেন্টেজ কেমন 10%, মানে 90% জায়গায় তোমার যদি ক্যাপাবিলিটি থাকে তাহলে তুমি ভালো করতে পারবা বা তোমাকে বাদ দিবে না। 10% মানুষজন এমন থাকবেই। সো এই 10%-এর উপর ভিত্তি করে তুমি তো আসলে বলতে পারো না যে ওই বিশ্ববিদ্যালয়ে পড়লে ভালো সুবিধা পাওয়া যায়, ওই বিশ্ববিদ্যালয়ে পড়লে খারাপ সুবিধা পাওয়া যায়। বিষয়টা মোটেও এমন না। তার মানে কি, বাংলাদেশে তুমি ন্যাশনাল থেকে পড়ো, ডিসিইউ থেকে পড়ো, প্রাইভেট থেকে পড়ো, আসলে মানে মেইন ফ্যাক্টর এটা কোনোদিনও কাজ করবে না যে তুমি বিশ্ববিদ্যালয় থেকে পড়ছো এজন্য তোমার অনেক বেশি সুবিধা। তাইলে এইখানে কী কী টাইপের এক্সট্রা ফ্যাসিলিটি পাওয়া যায় বিশ্ববিদ্যালয়গুলোতে? তো এইখানে বিশ্ববিদ্যালয়গুলোতে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর সাথে ডিসিইউ এর আসলে সমস্যাটা কোথায়, বা ডিসিইউ এর পার্থক্যটা মেইন জায়গায় কোথায় হবে বা কোন জায়গাটাতে হবে? দেখো, যে কোনো একটা এস্টাবলিশ জিনিসে তুমি যখন এস্টাবলিশ একটা সার্কেলের মধ্যে যাবা, একটা জিনিস খেয়াল করো যে তুমি যে কোনো পাবলিকের যদি পরিবেশের কথা চিন্তা করো, সেই পরিবেশটা কি ডিসিইউতে অলরেডি এক্সিস্টিং ছিল? কখনোই ছিল না। তার মানে এটাতে এক্সিস্ট করার জন্য, এই জিনিসটা তৈরি হওয়ার জন্য কয়েকটা ব্যাচ আসা লাগবে। হ্যাঁ, মনে করো এখানে যে এক্সিস্টিং ব্যাচগুলো আছে এগুলার যে প্যাটার্ন, মনে করো বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নগুলো কেমন থাকে, যে এখানে একটা মানে পুরো হল সিস্টেম থাকবে, তারপরে এখানের চেইন অফ কমান্ডের একটা সিস্টেম আছে, যেটা তোমরা বিশ্ববিদ্যালয়ের ভিতর ঢুকতে মানে গেলেই বুঝতে পারবা। সো এই যে জিনিসগুলো, এগুলো ডিসিইউতে অল্প করে থাকলেও এগুলা একদম পুরোপুরি এস্টাবলিশ না। এই জিনিসগুলো এস্টাবলিশ হইতে 3-4 বছর টাইম লাগবে। বাট এই জিনিসগুলো কি একাডেমিক্যালি বা চাকরির ক্ষেত্রে কোনোভাবে কানেক্টেড? এইগুলা ডিরেক্টলি কোনোভাবে কানেক্টেড না, বাট ইনডিরেক্টলি অনেকভাবে কানেক্টেড। ইনডিরেক্টলি কীভাবে? যে ধরো যখন চেইন অফ কমান্ডের মধ্যে তুমি ঢুকে যাবা, তখন একটা ইনার কানেকশন বা একটা সার্কেলের মধ্যে তুমি একটা ঢুকে যাওয়ার কারণে অনেক পরিচিতি বাড়বে তোমার। সো এইগুলো তোমার যে কোনো প্রাইভেট জব বা যে কোনো গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও তুমি বিভিন্নভাবে এগুলাতে হেল্প পাইতে পারো। হ্যাঁ, সো এই যে ফ্যাসিলিটিগুলা, এগুলা কিন্তু নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে একটু কম পাওয়া যায়। তো ডিসিইউ কিন্তু আসলে তুমি যদি বিশ্ববিদ্যালয় হিসাব বাদ দাও, যখন কলেজ হিসাবে ছিল ওই জায়গা থেকে ওটার কিন্তু একটা অলরেডি লেগেসি আছেই। সো ওইটা থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো যখন একদম 0 পয়েন্ট থেকে শুরু করে, তো এই ডিসিইউ কিন্তু সেই 0 পয়েন্টটাতে নাই। হ্যাঁ, ডিসিইউটা ওই 0 লেভেলে নাই, এটা অলরেডি ধরো 25%-এ গেছে। হ্যাঁ, তার মানে এটা অন্যান্য বিশ্ববিদ্যালয় 0% থেকে শুরু করে, এটা 25% জায়গা থেকে শুরু করবে, কারণ এটার একটা এস্টাবলিশমেন্ট অলরেডি আছে।
ঠিক আছে। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় না যে ডিসিইউ এ যে কোনো সাবজেক্ট নিয়ে পড়লে আসলে তোমার অনেক বড় ক্ষতি হবে বা তুমি আসলে অনেক বেশি লস হয়ে যাবা, বিষয়টা এমন না। সো আমার কাছে এটাই যৌক্তিক মনে হয়েছে এবং আমি আমার দৃষ্টিভঙ্গিটা ব্যাখ্যা করার ট্রাই করছি। তোমাদেরকে বিভিন্নজন বিভিন্নভাবে বলতে পারে, তুমি আলাদা তোমার মতামত থাকতেই পারে, এটাতে কোনো সমস্যা নেই, বাট আমার কাছে যেটা অ্যাকচুয়াল মনে হয়েছে আমি সেই জিনিসটাই বললাম। সো তোমাদের ডিসিইউ এর প্রিপারেশন নেওয়া উচিত। এখন আসো ডিসিইউ এ তুমি কিভাবে ভালো একটা প্রিপারেশন নিতে পারো বা ভালো প্রিপারেশন নিতে পারো, যেহেতু আমরা বি ইউনিট নিয়ে কথা বলতেছি এবং বি ইউনিটের আসন সংখ্যা প্রায় 4400+ এই বছরে। তার মানে কি মোটামুটি এইখানে পরীক্ষা দিলেই চান্স পাওয়ার সম্ভাবনা আছে। কারণ কি দেখো, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা টপ পজিশন ইভেন একটা মোটামুটি মানেরও সাবজেক্ট পাইছে, তারা ডিসিইউতে পরীক্ষাই দিবে না। ওকে, তাইলে এই ডিসিইউতে থাকার চান্স কারা? যারা মোটামুটি কোনো জায়গায় এখন পর্যন্ত যাদের হয়নি তারা এখানে পরীক্ষা দেবে। তার মানে কম্পিটিটরগুলা এইখানে মোটামুটি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এখানে প্রতিযোগিতাটা একটু কম হবে, সংখ্যা বেশি থাকবে। যে ধরো একটা সিটের জন্য পরীক্ষা দিচ্ছে 50 জন, এমন থাকতে পারে, বাট সেই 50 জন কি অ্যাকচুয়াল ধরো জাহাঙ্গীরনগরে যে 50 জন পরীক্ষা দেয় বিউপিতে, ঢাবিতে, রাবিতে, সেই 50 জনের মতো কি ক্যাপাবল? না, অবভিয়াসলি তাদের মধ্যে কিছু ল্যাকিং ছিল, যার কারণে এখানে তারা আসছে। সো ওই জায়গা থেকে এখানে কম্পিটিশনটা কিন্তু আবার হিউজ সিট। তুমি যদি চিন্তা করো 4400 সিট মানে এইটা মোটামুটি গুচ্ছের যতগুলা বিশ্ববিদ্যালয় ছিল তার থেকেও বেশি সিট। গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোতে ধরো 2800-র মতো সিট আছে, আর এইখানে কতগুলা বিশ্ববিদ্যালয় মিলে 15 থেকে 17টা বিশ্ববিদ্যালয় নিয়ে, আর এইখানে একটাতেই আছে তোমাদের শুধু আর্টসেই এতগুলা। সো ওই জায়গা থেকে তোমাদের একটা গোল্ডেন সুযোগ বা একটা ভালো চান্স। সো আমার কাছে মনে হয় ন্যাশনালে পড়ার থেকে বা যারা প্রাইভেটে অ্যাফোর্ড করতে পারবে না, আমার মানে প্রাইভেটে আসলে কেন বললাম প্রাইভেটে অ্যাফোর্ড করার বিষয়, কারণ প্রাইভেটটা আসলে চলেই যে তুমি যদি তোমার যদি ক্যাপাবল থাকে, মানে তুমি যদি ফাইন্যান্সিয়ালি যদি তোমার অনেক বেশি ক্যাপাবিলিটি থাকে, ইকোনমিক্যালি তুমি যদি স্ট্রং হও, তাইলেই তোমার প্রাইভেটে যাওয়া উচিত। কারণ ওখানে অবভিয়াসলি এক্সপেন্সিভ। কেন এক্সপেন্সিভ হবে? কারণ ওখানে তোমাকে প্রথমত বেস্ট টিচার দিবে, বেস্ট ইনফ্রাস্ট্রাকচার সব কিছু দিবে, তারপরে অন্যান্য যে সার্ভিসগুলো আছে ওগুলো হাই কোয়ালিটির দিবে। তো সব কিছু মিলায় ওখানে অবভিয়াসলি এক্সপেন্সিভ হবেই, কারণ তুমি ওখানে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বেশি ফ্যাসিলিটি পাবা, ল্যাব ফ্যাসিলিটি থেকে শুরু করে অন্যান্য ফ্যাসিলিটি। হ্যাঁ, টিচিংয়ের কোয়ালিটিও পাবলিকের থেকে ফার বেটার এখন তুমি যদি ওখানে যাও, কারণ ওখানে কোয়ালিটি সম্পন্ন টিচাররাই ওখানে থাকে। হ্যাঁ, সো ওই জায়গাগুলো থেকে প্রাইভেটে যারা অ্যাফোর্ড করতে পারবে না তাদের জন্য একটা বেস্ট চয়েস হইতে পারে শেষ সময়ে এসে। ওকে, তো অনেকে আছো যারা ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম পরীক্ষা দিবা, তারা জাস্ট এখানে পরীক্ষা দিয়ে থাকতে পারো। নেক্সট টাইম যদি তোমার অন্যান্য বিশ্ববিদ্যালয় হয়ে যায়, বিউপি আছে, জাহাঙ্গীরনগর আছে, রাজশাহী, চট্টগ্রাম, সেগুলোতে তুমি চলে গেলে নো প্রবলেম তো, বাট পরীক্ষাটা তুমি দাও, এইখানে একটা সিট নিয়ে তুমি থাকো। যেহেতু এটা পাবলিক হয়ে গেছে, তার মানে কি একটা পাবলিকের সব কিছুই তুমি এটা পাবলিকের স্টাইলেই পাবা। ওকে, সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় তোমার জন্য বেস্ট একটা ডিসিশন হবে তুমি যদি এই ডিসিইউকে টার্গেট করে পড়তে পারো বা এই কয়টা সিটকে টার্গেট করে পড়তে পারো। ওকে, এখন ভালো সাবজেক্ট পাওয়ার জন্য আসলে কীভাবে পড়বা বা কেমন প্রিপারেশন নিবা, তো আমার কাছে মনে হয় যে ভালো সাবজেক্ট বলতে এখানে তো লটাকে এবার ইন্ট্রোডিউস করানো হইলো না বা ল ডিপার্টমেন্টকে তোমাদের আনা হইলো না। সো অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে, ইংলিশ, ইকোনমিক্স, বাংলা, এই সবগুলোর জন্য তোমরা ভালো ট্রাই করতে পারো। এবং এইখানের যেহেতু জিকে অংশটাতে তোমাদের আসলে মেইন গেম চেঞ্জার, কারণ জিকেতে তুমি যদি দেখো বি ইউনিটে জিকে থেকে 50 মার্ক, আর বাকি 50 মার্ক মনে করো বাংলা এবং ইংরেজি থেকে, বাংলা থেকে 25, ইংরেজি থেকে 25। তার মানে এইখানে যে 100 মার্কস আছে, এই 100 মার্কসই মোটামুটি তোমার হচ্ছে মানে এইখানের এই 100 মার্কসের মধ্যে মোটামুটি তোমার এই 50 মার্ক জিকে যেটা আছে এইটাই পুরো গেমটাকে চেঞ্জ করে দিবে। সো তুমি জিকেটাকে টার্গেট করে ভালো করে প্রিপারেশন নিবা। এই জন্য আমরা আমাদের যে কোর্সটা আছে ওটাতে জিকেটাকে সবচাইতে ভালো করে পড়াবো ইনশাল্লাহ, এবং এই জিকে ক্লাসটা আমি তোমাদের এবার নিব। সো ওই জায়গা থেকে তোমরা আমার যারা ক্লাস করছো তারা জানো ক্লাসের কোয়ালিটি কেমন। সো তুমি যদি এখন প্রিপারেশন নিতে চাও, তুমি কীভাবে নিবা বা কীভাবে শুরু করবা, তো তোমার হাতে কেমন টাইম থাকবে এটার উপর ডিপেন্ড করে তোমার আসলে প্রিপারেশন প্ল্যানটা সাজানো উচিত। তো তুমি টার্গেট নিবা যে তোমার হাতে 60 দিন টাইম থাকবে হাইস্ট। হ্যাঁ, তো তোমার টার্গেট থাকবে 40 থেকে 50 দিনের মধ্যে যা পড়াশোনা আছে সবগুলাকে এ টু জেড শেষ করা। এই ভিডিওর ডেসক্রিপশনে যাবা, আমাদের যে রুটিনটা আছে সেটাকে ডাউনলোড করবা। করার পরে ওই 40-50 দিনে দেখবা ওই সবগুলা পড়াকে 20 ভাগে ভাগ করা হয়েছে, সেই ভাগ অনুসারে তুমি সুন্দর করে পড়া শুরু করে দিবা। ওকে, তো এরকম করে ধীরে 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 যখন তুমি রেগুলার পড়বা, পড়ার পরে দেখবা 40 থেকে 50 দিনে তোমার সব কভার হয়ে যাচ্ছে। আমরাও সেমভাবে প্ল্যানটা করছি। সো তুমি যখন প্রিপারেশন প্ল্যানটা শুরু করবা তখন কিছু ফ্রি রিসোর্স ইউজ করবা। যেমন আমাদের তুমি নির্ভরের
ইউটিউব চ্যানেলে আসবা, ওকে? এই যে ইউটিউব চ্যানেলে এসে সার্চ করবা নির্ভর.net, এই যে এখানে ইউটিউবে এসে সার্চ করবা নির্ভর.net, করার পরে এই যে এই প্লেলিস্টটা পাবা বাংলা ইংরেজি জিকে এক ক্লাসে শেষে, এখানে 9টা ভিডিও আছে। এই 9টা ভিডিও যদি তুমি দেখো, দেখবা এখানের তোমার বাংলা এবং ইংরেজির ফুল প্রিপারেশন ফ্রি কাভার হয়ে যাবে। কেন কাভার হবে? তুমি দেখো এখানে 17 ঘন্টায় ইংরেজি গ্রামার এবং লিটারেচার শেষ একটা ক্লাস আছে, যেটা 5 লাখের বেশি স্টুডেন্ট লাস্ট 1 বছরে দেখছে, এবং পাবলিকেই সবাই মোটামুটি এইখানে তুমি যারা কমেন্ট দেখবা, মনে করো এখানে যে কমেন্টগুলো আছে এগুলো যদি তুমি দেখো, দেখবা মোটামুটি যারা পাবলিকে চান্স পাইছে তারা চান্স পাওয়ার পরে সেই ক্লাসের প্রশংসা করে গেছে। সেই ক্লাসটা যদি তুমি দেখো 17 ঘন্টায় বাংলা ব্যাকরণে সব কিছু শেষ, যেটা থেকে তোমার কমপক্ষে 10 থেকে 12টা বা 10টার মতো তোমার মোটামুটি প্রশ্ন চলে আসবে এইখানে। এরপরে যদি তুমি দেখো এটাতে 27 ঘন্টায় ইংরেজি গ্রামার এবং লিটারেচার শেষ নামে একটা ক্লাস আছে। এই ক্লাসটা যদি তুমি দেখো, তাইলে তোমার ইংরেজি নিয়ে যতগুলা টপিক আছে বা যত টাইপের টপিক আছে, মোটামুটি এখানে 39টা টপিকের আমরা ক্লাস নিচ্ছি। এই যে এটা 27 ঘন্টা 40 মিনিটে এই ক্লাসটা তুমি যদি করো, তাহলে ইংরেজিতে তোমার আর কোনো প্রবলেম থাকবে না। এই যে এটা ইংরেজিতে, এটাও 2 সপ্তাহে প্রায় 60,000-এর বেশি, মানে এটা 1 মাসে প্রায় 60,000-এর বেশি মানুষ দেখে ফেলছে। সো এই 2টা ক্লাস দিয়ে তোমার বাংলা ইংরেজিটা শেষ করবা, আর জিকেটা নিজের মতো করে পড়বা এবং সাম্প্রতিক বেশ পড়াশোনা করবা। কারণ তোমাদেরকে আমি অলরেডি একটা অ্যানালাইসিস দেখাইছি যে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কীভাবে প্রশ্ন চলে আসে। এই যে তুমি যদি আমাদের এই ওয়েবসাইটে আসো, আসার পরে এই যে ই স্টাডি, এটার পরে তোমাকে যদি এই যে সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্ন বিশ্লেষণ এটাতে যদি দেই, দেখো এই যে এখান থেকে কী কী টপিক থেকে প্রশ্ন আসে, এই যে দেখো কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসছে সবগুলা এইখান থেকে অ্যানালাইসিস করা আছে। সো এইগুলোর উপর ডিপেন্ড করে তোমাকে প্রিপারেশন নিতে হবে। অ্যানালাইসিসটা তুমি যদি না দেখো, আমাদের অলরেডি ভিডিও দেওয়া আছে, ওটা দেখতে পারো, অথবা তুমি এই ভিডিওর ডেসক্রিপশন থেকে আমাদের গ্রুপ আছে একটা, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওইটাতে যুক্ত হতে পারো। ওইটাতে আমরা কোর্স নিয়ে আপডেট, এ ধরনের ম্যাটেরিয়াল যেগুলো আছে সবগুলো দিয়ে দিই। হ্যাঁ, সবগুলো দেখে তুমি সব কিছু যাচাই করতে পারবা এবং ওইখান থেকে এই তথ্যগুলো তুমি পেয়ে যাবা। সো এইভাবে বেসিক্যালি তোমাকে একটু টেকনিক্যালি যদি তুমি প্রিপারেশন নাও, তাহলে খুব ভালো একটা প্রিপারেশন তুমি নিতে পারবে, ওকে? তাইলে এখন তুমি যদি চাও যে আমাদের সাথে তুমি কোর্সে অ্যাডমিট হয়ে আমাদের সাথে কন্টিনিউ করবা, যেহেতু আমাদের এই কোর্সটা শুরু হবে হচ্ছে 25 তারিখ থেকে, মানে 25 এপ্রিল থেকে এটা আমরা শুরু করতেছি। ডিসিইউ বি ইউনিট, ডিসিইউ এটা হলো বি ইউনিট, মানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বি ইউনিট। তো এইটাতে আমরা বেসিক্যালি তোমাদের 90টা লাইভ ক্লাস নিব এবং 30 সেট 3000 প্রশ্নের পরীক্ষা নিব। তো এইটার জন্য তুমি যদি আমাদের ওয়েবসাইটটাতে আসো, দেখতে পাবো আমাদের কোর্স এই জায়গা থেকে অলরেডি, এই যে এটা আমাদের কোর্স তোমাদের জন্য, এই যে ডিসিইউ লাস্ট অফ 2.0, মানে আমাদের একটা ব্যাচ ছিল, এটা ফুল হয়ে গেছে, যার কারণে আমরা এটা দ্বিতীয় ব্যাচ করতেছি, এবং এটাতেও তোমরা 100 জনের বেশি ভর্তি হইতে পারবে না। সো এটাতে অলরেডি আমরা আজকেই এটা লঞ্চ করে দিচ্ছি, এবং এটাতে অলরেডি 5 জন অ্যাডমিট হয়ে গেছে। সো আর 95 জন এটাতে অ্যাডমিট হইতে পারবা। আর আগের যে কোর্সটা ছিল ওইটা তো একদম পুরো ফুল হয়ে এক্সট্রা ফুল হয়ে গেছে, এটাতে 123 জন স্টুডেন্ট। সো এই 2টা ব্যাচের মধ্যে বেসিক পার্থক্য কোথায়? পার্থক্য হলে এটা আমাদের প্রথম ব্যাচ, 2টা ব্যাচে একই সাথে চলবে, কিন্তু আলাদা আলাদা করে আমরা তোমাদের সার্ভিসগুলো দিব, ওকে? তো একই টাইপেরই জিনিস পাবা, একই টাইপের ক্লাস কোয়ালিটি পাবা। ইনশাল্লাহ তোমরা যদি এই কোর্সটাতে ভর্তি হইতে পারো, আমার মনে হয় গোছালো একটা প্রিপারেশন নিয়ে তুমি অ্যাডমিশন টেস্টে যাইতে পারবা, ওকে? তো এইটা হচ্ছে তোমরা এইটার ডিটেলসটা এটার মধ্যেও দেখতে পারবা। আর ক্লাসগুলো তো আমরা সরাসরি তোমাদের সাথে গুগল মিটে নিব, যেহেতু আমার সাথে সরাসরি তোমরা কথা বলতে পারবা, ওকে? এবং এইখান থেকে তোমরা যদি পুরো ডিটেলসটা দেখো, তাইলে তোমরা বুঝতে পারবা কতগুলো ক্লাস কি। এই যে এখানে সব ডিটেলস আছে, দেখো 25 এপ্রিল থেকে 90টা ক্লাস, এবং এখানে 30 সেট ডেইলি উইকলি এক্সাম, 3000 প্রশ্ন, এটা আর কি। আর এইখানে সব ডিটেলস আছে, কোন সাবজেক্টের কতগুলা ক্লাস, কেমনে কি থাকবে, সব কিছু তোমরা পাবা। আবার এইখানে আরও একটা সুবিধা হইলো, আমরা তোমাদের এই যে এক্সামের পুরো সার্ভিসটাকে ফ্রি দিচ্ছি। যেমন ধরো আমি তোমাদের দেখাই, আমাদের সেকেন্ড টাইম ব্যাচ চলতেছে, ওইটার স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে কেমন টাইপের মানে এক্সপিরিয়েন্স পায়। এই দেখো এক্সাম ব্যাচ, এটার মধ্যে যদি আসো, দেখো এই যে লেকচার ভিত্তিক এক্সাম, ওরা একটা এক্সাম দিছে, এই যে এইখান থেকে যদি আসো, এই যে এটাতে যদি ক্লিক দাও, দেখতে পাবা যে ওই দেখো এইখানে ওরা পরীক্ষা দিছে, ওদের পরীক্ষার কার কত মার্কস, হ্যাঁ, কেমন টাইপের, কার কত পজিশন, র্যাঙ্ক, সব কিছু এইখান থেকে দেখা যাচ্ছে। সো এটার মধ্যে আসলে দেখা যাবে এই যে এইখান থেকে যেটা ইচ্ছা সেটা তুমি দাগাবা, হ্যাঁ, যেটা ইচ্ছা না, এই যে আমি 3টা প্রশ্ন দাগাইলাম, সাবমিট দিয়ে দিলাম। দেখো এখানে আমি বাদ দিয়েছি কতগুলো, 3টা দেখাইছি, 3টাই ভুল, নেগেটিভ মার্কস। তো এইভাবে এগুলো আবার ব্যাখ্যা সহ তুমি সব কিছু পেয়ে যাবা। সেইভাবে আমরা হচ্ছে বেসিক্যালি প্রশ্নগুলোকে সাজাই, পরীক্ষা নিই, সব কিছু একসাথে কম্বাইনলি তোমাদের জন্য রেডি করি। আর আমাদের ক্লাস কোয়ালিটি তো ইউটিউবের ভিডিওগুলো দেখলেই তুমি বুঝতে পারবা, ক্লাসগুলো দেখলে ওয়ান শটগুলো। তো ওই জায়গা থেকে মোটামুটি
তোমরা যদি চাও ভর্তি হইতে পারো। কোর্স ফি হচ্ছে এখন 1499 বা 1500 টাকা। আর এটাতে শুধুমাত্র তোমরা যারা চাও ইনস্ট্যান্ট এই 2-1 দিনের মধ্যেই, কারণ এটা ক্লাস শুরু হলে আমরা এটার ভর্তি অফ করে দেবো। সো তোমরা ভর্তি হইতে পারো, আশা করি একটা বেস্ট প্রিপারেশন তুমি নিতে পারবা, ঠিক আছে। সো ভর্তির জন্য কি করবা? ভর্তির জন্য কিচ্ছু করা লাগবে না, জাস্ট হচ্ছে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক দিবা, 018 63 54 60 29। ওকে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা নক দিলে আমি তোমাকে পুরো ডিটেলসটা দিয়ে দিব, ঠিক আছে। সো এইটাই, আল্লাহ হাফেজ। এবং আশা করি ডিসিইউ এর যে কোনো সাবজেক্টে পড়লে তোমার জন্য ক্যারিয়ারে ধরো যে ক্ষতি অন্তত হবে না, বরঞ্চ অবশ্যই লাভ হবে। সো আল্লাহ হাফেজ, বাই বাই।